আজকে ৬ই এপ্রিল ২০২৫। গত ২৪ ঘণ্টায় গাজাবাসীর উপর যেভাবে ইসরায়েলি বাহিনী আক্রমণ করেছে, আপনারা যারা ফলো করছেন তারা হয়তো দেখেছেন যে মানুষ বোমার আঘাতে মানুষ আকাশে বাতাসে উঠছে। সো এই রকম দৃশ্য সচরাচর সিনেমাগুলোতেও আমি দেখিনি। সো এই দৃশ্যগুলো খুবই মর্মান্তিক এবং আমাদের খুবই ব্যথিত করছে। আমরা খুবই মর্মাহত এইসব দৃশ্য দেখে। আমি ঘটনাটা লক্ষ্য করছিলাম। আল জাজিরায় কিছুক্ষণ আগে পর্যন্ত দেখেছি গত ২৪ ঘণ্টায় ৪৬ জন মানুষকে এভাবে এই অ্যাটাকে হত্যা করা হয়েছে। গাজাবাসী তাদের প্রিয় মাতৃভূমি ছেড়ে আস্তে আস্তে চলে যাচ্ছে অন্য কোনো আশ্রয়ের খোঁজে। এটা খুবই দুঃখজনক, হৃদয় বিদায়ক। আমি আসলে ভাষা খুঁজে পাচ্ছি না কিভাবে বলবো। আমি আমাদের টিমের পক্ষ থেকে যারা এখানে ফিলিস্তিনের সোফার ৫০,০০০+ মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, যারা মারা গিয়েছে তাদেরকে আল্লাহ শহীদি মৃত্যুর মর্যাদা দিক। আর যারা এই ঘটনা ঘটিয়েছে বা যারা সংশ্লিষ্ট সকলকে আল্লাহ তাদের উপযুক্ত শাস্তি প্রদান করুক, এতটুক দোয়া আমাদের পক্ষ থেকে। গল্পকরণে আজকে শুরু করতে যাচ্ছি আহমেদ সোফার লেখা গল্প গাভী বৃত্তান্ত। গাভী বৃত্তান্ত গল্পটি শুরু করার আগে একটু বলে নিই, আহমেদ সোফার যে কয়টা গল্প আমি পড়েছি তার মধ্যে সবচেয়ে পছন্দের গল্প গাভী বৃত্তান্ত। এই গল্পটি প্রথম প্রকাশ করা হয় বইমেলা ১৯৯৫ সালে। গল্পটি প্রকাশ করেছে সন্দেশ, বইপাড়া, ১৬ আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা থেকে। চলুন শুরু করি আজকে প্রথম পর্ব। আবু জুনায়েদের উপাচার্য পদে নিয়োগপ্রাপ্তির ঘটনাটি প্রমাণ করে দিল আমাদের এই যুগেও আশ্চর্য ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের নানান ফ্যাকাল্টির সদস্যবৃন্দ আবু জুনায়েদের উপাচার্যের সিংহাসনে আরোহণের ব্যাপারটিকে নতুন বছরের সবচাইতে বড় মজার কাণ্ড বলে ব্যাখ্যা করলেন। আবু জুনায়েদ স্বয়ং বিস্মিত হয়েছেন সবচাইতেই বেশি। আবু জুনায়েদের বেগম নুরুন নাহার বানু খবরটি শোনার পর থেকে আন্ডাপাড়া মুরগির মতো চিৎকার করতে থাকলেন। তিনি সকলের কাছে বলে বেড়াতে লাগলেন যে তার ভাগ্যেই আবু জুনায়েদের এমন এক লাফে অত উঁচুতে উঠতে পারলেন। কিছু মানুষ অভিনন্দন জানাতে আবু জুনায়েদের বাড়িতে এসেছিলেন। নুরুন নাহার বানু তাদের প্রায় প্রতিজনের কাছে তার সঙ্গে বিয়ে হওয়ার পর থেকে কি করে একের পর এক আবু জুনায়েদের ভাগ্যের দুয়ার খুলে যাচ্ছে সে কথার ৫ কাহন করে বলেছেন। অমন ভাগ্যবতী বেগমের স্বামী না হলে একদম বিনা দেন দরবারে দেশের সবচাইতে প্রাচীন, সবচাইতে সম্ভ্রান্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদটি কি করে আবু জুনায়েদের ভাগ্যে ঝরে পড়তে পারে? যারা গিয়েছিলেন তাদের মধ্যে অনেকেই মুখে কিছু না বললেও মনে মনে মেনে নিতে দ্বিধা করেননি যে একমাত্র স্ত্রীর ভাগ্যেই ওরকম অঘটন ঘটতে পারে। শিক্ষক হিসাবে আবু জুনায়েদ ছিলেন গোবেচারা ধরনের মানুষ। গোটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ডিপার্টমেন্ট বা ডিপার্টমেন্টের বাইরে তার সঙ্গে কারো কোনো বিশেষ বন্ধুত্ব ছিল না। আবু জুনায়েদ স্বভাবের দিক দিয়ে এত নিরীহ ছিলেন যে তার সঙ্গে শত্রুতা করলে অনেকে মনে করতেন শত্রুতা করার ক্ষমতাটি বাজে খরচ করা হবে। তাই গোটা বিশ্ববিদ্যালয় পাড়ায় তার বন্ধু বা শত্রু কেউ ছিলেন না। আমাদের দেশের সবচাইতে প্রাচীন এবং সবচাইতে সম্ভ্রান্ত বিশ্ববিদ্যালয়টির হাল আমলে এমন এক রণ্ডচন্ত্রী চেহারা নিয়েছে। এখানে ধনপ্রাণ নিয়ে বেঁচে থাকা মোটেই নিরাপদ নয়। এখানে যখন তখন মিছিলের গর্জনে কানে ঝিম ধরিয়ে দেয়। ২ দলের বন্দুক যুদ্ধে যদি পুলিশ এসে পড়ে সেটা তখন ৩ দলের বন্দুক যুদ্ধে পরিণত হয়। কোমলমূর্তি বালকেরা যেভাবে চীনা কোরাল দিয়ে অবলীলায় তাদের বন্ধুদের শরীর থেকে হাত পা বিচ্ছিন্ন করে ফেলতে পারে, সেই ক্ষমতা ঠাটারি বাজারে পেশাদার কসাইদেরও আয়ত্ত করতে অনেক সময় লাগবে। এখানে যত্রতত্র সে সকল বিস্ময় বালকের সাক্ষাৎ মিলবে যারা কিমিয়া শাস্ত্রের গোপন রহস্য জানার মতো সেই চমৎকার রোমাঞ্চকর তথ্যটি জেনে ফেলেছে। রিভলভারের ট্রিগারে একবার চাপ দিলে একটি গুলি বেরিয়ে আসে। সেই একটিমাত্র গুলি একজন মানুষের বুকে আঘাত করে সেই মানুষটিকে জগৎ থেকে পত্রপাঠ বিদায় নিতে হয়। উপন্যাস রচনা কিংবা উচ্চাঙ্গে ট্র্যাজেডি লেখার চাইতে অনেক সুন্দর এবং কঠিন এই কর্ম। একবার দক্ষতা অর্জন করতে পারলে
কাজটি কিন্তু অতি সহজে নিষ্পন্ন করা সম্ভব। সকলের দৃষ্টির অজান্তে এখানে একের অধিক খনন কারখানা বসেছে। কারা ইন্তেজাম করে বসিয়েছেন সকলে বিশদ জানে, কিন্তু কেউ প্রকাশ করে না। ফুটন্ত গোলাপের মতো তাজা টকবকে তরুণেরা শিক্ষক হিসেবে বিশ্ববিদ্যালয়ে ঢোকার পর খনন কারখানার ধারে কাছে বাস করতে করতে নিজেরাই বুঝতে পারেন না কখন যে তারা খনন কারখানার কারিগরদের ইয়াদ দোস্তে পরিণত হয়েছেন। তাই জাতির বিবেক বলে কথিত মহান শিক্ষকদের কারো কারো মুখমণ্ডলের জলছবিতে ক্ষণি ক্ষণি ভাবটা যদি জেগে উঠে থাকে, তাতে আটকে ওঠার কোনো কারণ নেই। ওটা পরিবেশের প্রভাব। দুঃখ শীতের সময় সুঠাম শরীরের অধিকারী মানুষের হাত পাগুলোও তো ফেটে যায়। বিশ্ববিদ্যালয়টিতে কোনো কাজ অত সহজে হওয়ার কথা নয়। সহজে ভর্তি হওয়ার উপায় নেই, সহজে পাশ করে ছাত্ররা বেরিয়ে যাবে সে পথ একদম বন্ধ। এখানকার জীবন প্রবাহের প্রক্রিয়াটাই অত্যন্ত জটিল। এই জটিলতার আবর্তে ঘুরপাক খেতে খেতে তরুণ তরুণীদের হৃদয়াবেগ পর্যন্ত টকে যাওয়া দুধের মতো ফেটে যায়। একজন তরুণ শিক্ষককে কোনো ছাত্রাবাসের আবাসিক শিক্ষকের রাদ্দি কাজটা পেতেও জুতোর সুখতলা ক্ষয় করে ফেলতে হয়। কোনো শিক্ষক যখন অবসর নেন, তাঁর বাসাটি দখল করার জন্য শিক্ষকদের মধ্যে যেভাবে চেষ্টা তদবির চলতে থাকে, কে কাকে লেং মেরে আগে তালা খুলবে সেটা একটা গবেষণার বিষয়বস্তু হয়ে উঠতে পারে। পরীক্ষার খাতা দেখার বেলায় কে কার চাইতে বেশি খাতা হাতিয়ে নিয়েছে তা নিয়ে যে উত্তাপ, যে ঠান্ডা যুদ্ধ চলতে থাকে, তা একটা স্থায়ী অসুখ হিসেবে চিহ্নিত করা যেতে পারে। এই বিশ্ববিদ্যালয়ে বিনা যুদ্ধে নাহি দেখা সুচাগ্র মেদিনী, এটা একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সেখানে মিয়া মোহাম্মদ আবু জুনায়েদ বিনা প্রয়াসে, বলতে গেলে একরকম স্বপ্ন দেখতে দেখতে উপাচার্যের আসনটি দখল করে বসবেন, সেই ঘটনাটি সকলকে বিস্ময়াবিষ্ট করে ছেড়েছে। আবু জুনায়েদের স্ত্রী নুরুন্নাহার বানুর কাহিনীটি সঠিক বলে মেনে নিলে মাথা ঘামানোর বিশেষ প্রয়োজন পড়ে না। ধরে নিলাম সতীর ভাগ্যে পতির জয় হয়েছে, তারপরও ভাগ্যচক্রের হাতিটি কোন পথ দিয়ে আবু জুনায়েদকে পিঠে করে বয়ে এনে এই অতুচ্চ আসনে বসালো, তার একটা ব্যাখ্যা দাঁড় করানো প্রয়োজন। তা নইলে নবীর মেরাজ গমন, যিশু স্বর্গারোহের মতো আবু জুনায়েদের ব্যাপারটি একটা অলৌকিক কাণ্ড বলে মেনে নিতে হবে। শুরুতেই আবু জুনায়েদের দু একটা চারিত্রিক বৈশিষ্ট্যের প্রতি ইঙ্গিত করেছি, কিন্তু ও থেকে আবু জুনায়েদ মানুষটি সম্বন্ধে কোনো সঠিক সিদ্ধান্ত গঠন করা সহজ হবে না। পৃথিবীতে নিরীহ মানুষের সংখ্যাই অধিক। এমনকি আমাদের এই বিশ্ববিদ্যালয়টিতেও তারা এখনো বিরল প্রজাতির প্রাণীতে পরিণত হয়ে যায়নি। তথ্য তালাশ করলে আরও দু একজন এমন মানুষের সন্ধান পাওয়া অসম্ভব হবে না। এই নিরীহ মানুষেরা এখনো পর্যন্ত কি করে বিশ্ববিদ্যালয়ের পরিবেশে কোনো রকম বিশেষ ব্যবস্থা ছাড়া টিকে আছেন, সেটা একরকম আশ্চর্যের ব্যাপার। আবু জুনায়েদের দৈনন্দিন জীবনের ছকটা চলুন পর্যালোচনা করে দেখি। তিনি খুব সকালে বেলা 5টার দিকে ঘুম থেকে উঠেই এক চক্কর হেঁটে আসেন। প্রাত ভ্রমণ সেরে আসার পর গোসল করতে বাথরুমে ঢুকেন। মেজাজ ভালো থাকলে কোনো কোনো দিন ফজরের নামাজটাও পড়ে ফেলতেন। এমনিতে আবু জুনায়েদ নামাজে বান্ধা ছিলেন না, তবে তার ধারণা গজিয়েছিল সকালবেলা নামাজ দিয়ে শুরু করলে সারাটা দিন নির্ঝঞ্ঝাট কাটে। সব দিন এই নামাজ পড়ার নিয়মটা রক্ষা করতে পারতেন না। তাকে নামাজের বিছনায় দেখলে বেগম নুরুন্নাহার বানু বেজায় রকম খেপে যেতেন। ইদানিং নুরুন্নাহার বানুর মনে একটা সন্দেহের রেখা উকিঝুঁকি মারতে আরম্ভ করেছে। আবু জুনায়েদ যে ডিপার্টমেন্টের শিক্ষক, সেখানে বেশ কয়েকজন মহিলা শিক্ষিকা কাজ করেন। তাদের মধ্যে বেশ কয়েকজন সুন্দরী। এই সুন্দরীদের একজন আবার অবিবাহিতা। তাকে নিয়ে সবসময় নতুন নতুন গুজব রটে থাকে। নুরুন্নাহার বানুর মনে একটা চাপা আশঙ্কা দেখা দিয়েছে। তার স্বামীটি ভাজা মাছ উল্টে খেতে জানেন না। এরকম দুর্বল শিরদাঁড়া সম্পন্ন মানুষেরাই খুব সহজে ডাকিনীদের খপ্পরে পড়ে যায়। নুরুন্নাহার বানুর বয়স বাড়ছিল এবং তলপেটে থলথেলে মেদ জমছিল। এটা একটুও অস্বাভাবিক নয়। এরই মধ্যে নুরুন্নাহার বানু বুড়িয়ে যাচ্ছিলেন, কিন্তু জুনায়েদ দেখতে এখনো তরুণ, মাথার একগাছি চুলেও পাক ধরেনি। নুরুন্নাহার বানুর সঙ্গে সঙ্গে আবু জুনায়েদের শরীরে কেন বার্ধক্য আক্রমণ করছে না, এটাই ছিল নুরুন্নাহার বানুর অসন্তুষ্টের একটা বড় কারণ। নুরুন্নাহার বানু মনে করতে আরম্ভ করেছিলেন আবু জুনায়েদ নিশ্চয়ই অন্য কারোর সঙ্গে একটা গোপন সম্পর্ক তৈরি করেছে এবং সেটাই তার সতেজ সজীব থাকার একমাত্র কারণ। নিয়মিত নামাজি না হয়েও যে আবু জুনায়েদ মাঝে মধ্যে ফজরের নামাজ পড়তেন দেখে নুরুন্নাহার বানু মনে করতেন তিনি যে তাকে সন্দেহ করছেন ওটা কেমন করে টের পেয়ে গেছেন, তাই কখনো কখনো নামাজের পাটিতে দাঁড়িয়ে তার কাছে প্রমাণ করতে চাইছেন, দেখো আমি নামাজ পড়ি এবং আমার মনে প্রবল ধর্মবোধ বর্তমান,
সুতরাং অন্য স্ত্রীর লোকের উপর আমার কোনো আসক্তি পোষণ করতে পারিনি। কিন্তু নুরুন্নাহার বানু মনে করতেন আবু জুনায়েদ অন্য মেয়ের প্রতি আসক্ত হয়ে পড়েছেন সেটা গোপন করার জন্য মাঝে মাঝে নামাজ পড়ে দেখিয়ে থাকেন। আসলে আবু জুনায়েদের এই লোক দেখানো নামাজ পড়া ভণ্ডামি ছাড়া আর কিছু নয়। তাছাড়া অনেকদিন বিশ্ববিদ্যালয় এলাকায় বাস করে নুরুন্নাহার বানুর মনে একটা ধারণা বদ্ধমূল হয়ে গেছে যে এখানে মেয়ে পুরুষ মাঠে ছেড়ে দেওয়া গরু মোষের মতো ঘুরে বেড়ায়, তাই যে কোনো সময় তারা যে কোনো কিছু করে ফেলতে পারে। সব মেয়ে মানুষ কি আর নুরুন্নাহার বানুর মতো? যা হোক, আবু জুনায়েদ গোসল সারার পর নামাজ পড়ুন আর না পড়ুন নাস্তা খেতে বসতেন। নাস্তার পর পত্রিকার পাতায় চোখ বোলাতেন এবং সম্পাদকীয় উপসম্পাদকীয় কলামগুলো ভালো করে পড়তেন। তারপর ধীরে সুস্থে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। এ সময় কোনো উপলক্ষ নিয়ে নুরুন্নাহার বানু চটাচটি করলে তিনি মেজাজ খারাপ করতেন না। অ্যাটাচি কেসটা দুলিয়ে ডিপার্টমেন্টের দিকে হাঁটা দিতেন। ডিপার্টমেন্টে তিনি 1:30টা কখনো 2টা অবধি কাটাতেন। বিভাগীয় মিটিং বা অন্য কোনো ব্যাপার থাকলে তাকে আরও দেরিতে ফিরতে হতো। আবু জুনায়েদ যেদিন দেরিতে ফিরতেন নুরুন্নাহার বানুর মেজাজ খিচিয়ে থাকত। তিনি মনে করতেন আজ তার স্বামী সে অবিবাহিতা শিক্ষিকার সঙ্গে লটরফটর কোনো একটা কাণ্ড করেছেন, নইলে এত দেরি হবে কেন? ডিপার্টমেন্ট থেকে ফিরে অ্যাটাচি কেসটা টেবিলের উপর রাখতেন, জামা কাপড় ছাড়তেন, তারপর খেতে বসতেন। যেদিন নুরুন্নাহার বানুর মেজাজ ভালো থাকত পাতে এটা সেটা তুলে দিতেন, পাশে বসে মাছে দাঁড়াতেন। মেজাজ খারাপ থাকলে রান্নাঘরে থালা বাসন খুন্তি হাড়ি নিয়ে প্রলয়কাণ্ড বাঁধিয়ে তুলতেন এবং আবু জুনায়েদের পেয়ারের মাদি বেড়ালটাকে ধরে হাতছা করে পেটাতেন। আবু জুনায়েদ ডানে বামে কোনো দিকে না তাকিয়ে খাবার গলাৎকরণ করে যেতেন। খাওয়ার পর বেসিনের সামনে দাঁড়িয়ে হাত মুখ ধোয়ার পর শব্দ করে কুলি করে নিতেন। অবশেষে বিছানার উপর শরীরটা ছেড়ে দিয়ে বেলা 5টা অবধি ঘুমোতেন। 5টার পর ঘুম থেকে উঠে তিনি আবার ডিপার্টমেন্টের কাজে ব্যস্ত হয়ে পড়তেন। ছাত্রছাত্রীদের টিউটোরিয়াল খাতা দেখতেন, পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করতেন, একাডেমিক কাউন্সিলের রিপোর্ট লিখতেন। এসব করতে করতে সন্ধে নেমে আসত। অন্য শিক্ষকেরা এই সময়টিতে ক্লাবে যেয়ে কেউ কেউ টেনিস খেলতেন, কেউ কেউ দাবার সামনে বসে থাকতেন, কেউ কেউ গোল হয়ে বসে বিশ্ববিদ্যালয়ের হলুদ ডোরাকাটা বেগুনি দলের নির্বাচন নিয়ে তর্ক জুড়ে দিতেন। কে কাকে ডিঙ্গিয়ে প্রমোশন পেলেন, কার ছেলে মেয়ে বকে যাচ্ছে, কে আধ রাতে বউকে ধরে পেটায়, চাকরানির মেয়ের সঙ্গে ফষ্টিনষ্টি করতে যেয়ে আচ্ছা নাকাল হয়েছে কে, সরকারি দলে নাম লিখিয়ে কে গুলশানের প্লট বাগিয়ে নিল ইত্যাকার বিষয় ক্লাবে নিত্যদিন আলোচিত হতো। মিয়া মোহাম্মদ আবু জুনায়েদকে কেউ কখনো ক্লাবের ধারে কাছেও ঘেঁষতে দেখেননি। সন্ধ্যাটি যখন গহন হয়ে নামত জুনায়েদ সেই পুরনো ব্যাগটি নিয়ে হেঁটে হেঁটে বাজারে চলে যেতেন। তরকারির মাছ মাংসের দোকানে গেলে আবু জুনায়েদের নতুন মূর্তি ধারণ করতেন। ডিপার্টমেন্টে, বাড়িতে, বিশ্ববিদ্যালয়ের পাড়ায় সর্বত্র আবু জুনায়েদ মিনমিনে স্বভাবের লোক বলে পরিচিত ছিলেন। কাঁচা বাজার পদার্পণ করা মাত্রই কোত্থেকে একটা পৌরুষ এসে তার অস্তিত্বে ভর করত। লাল চোখ পাকিয়ে তরকারিওয়ালাকে ধমক দিতে একটু উস্থত করতেন না, বলে বসতেন, মিয়া তোমার তো সাহস কম নয়, এই পচা পটলের কেজি 14 টাকা দাবি করছো, তোমার তো জেল হওয়া উচিত। মাছওয়ালাকে বলে বসতে কসরত করতেন না, দেশে যদি আইন থাকতো তোমার মতো মানুষকে বহু আগে পুলিশে গ্রেফতার করে নিয়ে যেত, কাঁটা পর্যন্ত পচে ভর্তি হয়ে গেছে, এমন মাছের 4 গুণ দাম বেশি দাবি করছো। কসাই তো কসাই, ওদের সঙ্গে রাগারাগি করলে রাগের কোনো মূল্যই থাকে না। তাই আবু জুনায়েদ তাদের সম্পর্কে কোনো মন্তব্য প্রকাশ করা থেকে বিরত থাকতেন। তিনি মাংস বিক্রেতাদের ধারে কাছে যেতেন না, কারণ নুরুন্নাহার বানু মনে করতেন আবু জুনায়েদের তাজা মাংস চিনে নেওয়ার ক্ষমতা নেই। আবু জুনায়েদ রসায়নশাস্ত্রের অধ্যাপক, রসায়ন বিষয়ক গবেষণাটা তিনি কাঁচা বাজারে চালাতেন। কাঁচা বাজারের প্রায় সমস্ত দোকানদার নিত্যদিনের এই মহামান্য খদ্দের থেকে চিনি নিয়েছিল। এই ভদ্রলোকের হাঁক ডাক ধরাধরির বহর এত প্রকাণ্ড ছিল যে যদি সম্ভব হতো সকলে মিলে এই আবু জুনায়েদের বাজারে প্রবেশ বন্ধ করে দিত। দোকানদারদের সেরকম কোনো আইন পাশ করার ক্ষমতা থাকলে আবু জুনায়েদদের যাওয়া লাঠে উঠত। পাক্কা 3টা ঘন্টা কাটিয়ে ব্যাগ ভর্তি বাজার নিয়ে তিনি বাড়িতে ফিরতেন। আসার সময় তিনি রিকশায় চাপতেন, বাজারের ব্যাগ রান্নাঘরে রেখে বাথরুমে ঢুকে অনেকক্ষণ কোঁতকোঁত শব্দ করে সারা শরীর থেকে কাঁচা বাজারের স্পর্শদোষ মুছে ফেলতে চেষ্টা করতেন। বাথরুম থেকে বেরিয়ে তিনি বাড়িতে কাঁচা পায়জামা পাঞ্জাবি পরে একটু ফুরফুরে হয়ে ওঠার চেষ্টা করতেন। টেলিভিশন খুলে বাংলা সংবাদটি মনোযোগ দিয়ে শুনতেন। সংবাদ পড়ে যখন নতুন কোনো প্রোগ্রামের দিকে দৃষ্টি যোগ করতে চেষ্টা করতেন
সেই সময় নুরুন্নাহার বানু কিল চট দিতে দিতে কলেজ পড়া মেয়েটিকে খাতা বইসহ আবু জুনায়েদের সামনে বসিয়ে দিতেন। অগত্যা আবু জুনায়েদকে মেয়েটিকে ক্যালকুলাস এবং ইংরেজি ব্যাকরণের টেন্স, নাম্বার, জেন্ডার এসব শেখাতে হতো। রাতের খাবার খেতে কোনোদিন 10টা বেজে যেত। খাওয়ার পর তিনি চুপচুপ করে এক গ্লাস দুধ পান করতেন। তারপর বাতি নিভিয়ে বিছানায় ঘুমিয়ে পড়তেন। এই সময় নুরুন্নাহার বানু বাসি পাউরুটির মতো থলথলে শরীরখানা মেলে ধরে তাকে উস্কে তুলবার চেষ্টা করতেন। সব দিন তিনি সাড়া দিতে পারতেন না এবং পাশ ফিরে ঘুমোতেন। নুরুন্নাহার বানু মনে করতেন সেই ডিপার্টমেন্টের ছেনাল শিক্ষিকার সঙ্গে সম্পর্কের কারণে ইদানিং আবু জুনায়েদ শয্যায় তাকে উপেক্ষা করতে আরম্ভ করেছেন। আবু জুনায়েদ ঘুমিয়েই নাক ডাকতে শুরু করতেন। নুরুন্নাহার বানু ভেতরে ভেতরে রাগে ফুঁসতে থাকতেন। আবু জুনায়েদের ঘুমটা গাঢ় হয়ে এলে ঠেলা দিয়ে তাঁকে জাগিয়ে দিয়ে ঘণ্টারের মতো নসিকা গর্জনের জন্য আধারাতে ঝগড়া লাগে এক ধরনের তৃপ্তি অনুভব করতেন। আবু জুনায়েদের শরীর লম্বা লম্বা কালো কালো লোমে ভর্তি ছিল। একবার তো ম্যাচ কাঠি জ্বালিয়ে লোমের বনে আগুনই ধরিয়ে দিয়েছিলেন। মিয়া মোহাম্মদ আবু জুনায়েদের এ সকল অসঙ্গতি, ওগুলো কাল্পনিক হোক বা বাস্তব হোক, বেগম নুরুন্নাহার বানু এবং কাঁচা বাজারের দোকানদারদের ছাড়া অন্য কারো দৃষ্টিতে বিশেষ ধরা পড়েনি। তবে তার বৃদ্ধ শ্বশুর তার মনের ভেতর একটা চাপা ক্ষোভ পুষে রেখেছিলেন। তার পয়সায় আবু জুনায়েদ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন। তিনি মনে করেন বিগত কয়েক বছর ধরে আবু জুনায়েদ যেভাবে কদমবুচি করেন তাতে ভক্তি শ্রদ্ধার পরিমাণ যথেষ্টভাবে কমে এসেছে। কিন্তু এ কথা তিনি মুখ ফুটে কারো কাছে প্রকাশ করেননি। আবু জুনায়েদের দৈনন্দিন জীবনযাপন পদ্ধতি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করে আমরা তার মধ্যে সামান্য পরিমাণ দোষও আবিষ্কার করতে পারিনি। নুরুন্নাহার বানুর মৌন সন্দেহটুকুকে ধর্তব্যের মধ্যে আনা উচিত নয়। তার সবটাই কল্পনা। মেয়ে মানুষ ঘরে বসে থাকলে এবং নিজেকে ক্লান্ত করার প্রচুর কাজ না থাকলে মাথার উক্কনের মতো মনের মধ্যে সন্দেহের উকন বাসা বাঁধতে পারে। তরকারিওয়ালা, মাছওয়ালা, এদের মতামতের কি দাম? তারা তো অহরহ নিরীহ নাগরিকদের পকেট কাটছে। এই পর্যায়ে মিয়া মোহাম্মদ আবু জুনায়েদের একটা বিশেষ প্রবণতার দিকে সকলের দৃষ্টি আকর্ষণ করব। এটাকে দোষ বলবো না গুণ বলবো এখনো স্থির করে উঠতে পারিনি। বিশ্ববিদ্যালয়ে ছুটি কাটার সময় আবু জুনায়েদ সাভার, আমিনবাজার, যাদবপুর, মাওয়া, শহরতলি এসব অঞ্চলে জমির দালালদের সঙ্গে ঘুরে বেড়াতেন। অল্প পয়সায় অধিক জমি কোথায় পাওয়া যায় এবং কিভাবে কেনা যায় সেই ধান্দায় মত্ত হয়ে থাকতেন। জমি কেনার আকাঙ্ক্ষা তার মনের মগজে নেশার মতো প্রবেশ করেছিল। তাই দৈনন্দিন জীবনযাপন পদ্ধতির মধ্যে ওই একটা বিষয়ে যেখানে তিনি কোনো শাসন বারণ মানতেন না। আবু জুনায়েদের মনে একটা পেশাগত অহংকার ছিল, সেটা চাপা থাকত। তবু তার যে সমস্ত সহকর্মী নানা প্রতিষ্ঠানে পরামর্শক, জরিপকারকের কাজ করে টাকা পয়সা করে লাল হয়ে যাচ্ছেন, আবু জুনায়েদ তাদের সম্পর্কে নিচু ধারণা পোষণ করতেন। মুখ ফুটে কাউকে কিছু বলার অভ্যাস নেই বলে এই কথাটিও কাউকে বলা হয়নি। তার স্বভাবের মধ্যে পেশাগত অহংকারের সঙ্গে যোগ করা হয়েছিল একটা জেদ। আবু জুনায়েদ মনে করতেন তার সহকর্মীরা অনৈতিক উপায়ে আশ্রয় গ্রহণ করে যে টাকা পয়সা আয় করেন, তিনি সৎভাবে চেষ্টা করে অনেক বেশি টাকার মালিক হতে পারতেন। তিনি মনে করতেন ওই জমিকে আশ্রয় করে একদিন তার ভাগ্য খুলে যাবে। নিশ্চয়ই কোথাও নামমাত্র মূল্যে তার জন্য প্রচুর পরিমাণ জমি অপেক্ষায় আছে। তার কাজ হলো খুঁজে বের করা। খুনোখুনি কিংবা অন্যরকম গণ্ডগোলে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেলে আবু জুনায়েদ ভীষণ খুশি হয়ে উঠতেন। দালালদের নিয়ে তিনি দূর দূর অঞ্চলে জমির সন্ধানে পাড়ি দিতেন। তার বাড়িতে নানা প্রকারের দালাল হরহামেশা লেগেই থাকত। তাদের কারো কারো পায়ে রবারের পামশু, মুখে গুচ্ছি দাড়ি, কেউ ছাতাকে বগলে নিয়ে গুটি গুটি পায়ে ড্রয়িং রুমে হানা দিত। আবু জুনায়েদ এ ধরনের লোকদের ভারী সমাদর করতেন। পরীক্ষার প্রশ্ন করে খাতা দেখে অন্য বিশ্ববিদ্যালয়ে বহিরাগত পরীক্ষক হিসেবে যেয়ে মাস মাইনের বাইরে যে টাকা তিনি আয় করতেন, প্রায় তার সবটাই দালালদের সেবায় ব্যয় করতেন। পারলে মাস মাইনের টাকাটাও দালালদের পেছনে ঢেলে দিতেন। সেটি সম্ভব হয়নি, কারণ সব টাকাটা নুরুন্নাহার বানুর হাতে তুলে দিতে হতো। দৈনন্দিন হাত খরচার টাকাটাও তাকে স্ত্রীর কাছ থেকে চেয়ে নিতে হতো। 10টা টাকা বেশি দাবি করলে 10 রকম জেরার সম্মুখীন হতে হতো। আমাদের বিশ্ববিদ্যালয়টির ছিল গৌরবময় অতীত। অনেকে এই বিশ্ববিদ্যালয়টিকে গোটা দেশের আত্মার সঙ্গে তুলনা করে গর্ববোধ করতেন। এখানে মহান ভাষা আন্দোলনের জন্ম নিয়েছে। যুগ যুগ ধরে অবদমিত ইতিহাসের উষ্ণ নিঃশ্বাসের মতো এখান থেকে মুক্তিযুদ্ধের আগুন সমগ্র ভূখণ্ডে ছড়িয়ে পড়েছে।
মুক্তি সংগ্রামের জ্বালামুখ হিসেবে চিহ্নিত হয়ে আছে বিশ্ববিদ্যালয়। অতীতের গৌরব মহিমার ভার বইবার ক্ষমতা বর্তমানে বিশ্ববিদ্যালয়ের নেই। সম্প্রতিকালে নানান রোগ ব্যাধি বিশ্ববিদ্যালয়টিকে কাবু করে ফেলেছে। মাছের পচন যেমন মস্তক থেকে শুরু হয়, তেমনি যাবতীয় অসুখের জীবাণু শিক্ষকদের চিন্তা চেতনা সুন্দরভাবে স্থান করে নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের জর্জারি, ধনুষ্টঙ্কার, নানা রকমের হিস্টেরিয়া ইত্যাকার নিত্যনৈমিত্তিক ব্যাধিগুলো শিক্ষকদের ঘায়েল করেছে সবচাইতে বেশি। বিশ্ববিদ্যালয়ে প্রায় 1200 শিক্ষক। এখন শিক্ষক সমাজ বলতে কিছু নেই, আছে হলুদ, ডোরাকাটা, বেগুনি এসব দল। বিশ্ববিদ্যালয়ের ক্ষমতা কবজা করার জন্য দলগুলো সম্ভব হলে সম্মুখ সমরে অবতীর্ণ হতো। মাঠ এবং রাস্তায় ছাত্ররা দখল করে রেখেছে বলে শিক্ষকদের লড়াইটা স্নায়ুতে আশ্রয় করে নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের সম্বন্ধে বেশি প্যাঁচান পারলে মিয়া মোহাম্মদ আয়ুবের উপাচার্য হবার উপাখ্যানটি অনাবশ্যক লম্বা হয়ে যাবে। সেই বছরটিতে বিশ্ববিদ্যালয়ের সিনেটে ডোরাকাটার দলটি নির্বাচিত হবার খুবই সম্ভাবনা ছিল। আবু জুনায়েদের সঙ্গে এই দলের একটা ক্ষীণ সম্পর্ক তৈরি হয়েছিল। আবু জুনায়েদ নির্বিরোধ শান্তশিষ্ট মানুষ, দলবাজি তার মতো ধাঁচের মানুষের পোষায় না। তারপরেও আবু জুনায়েদ কিভাবে যুক্ত হয়ে গেলেন? বলা যেতে পারে আবু জুনায়েদের ভাগ্য তাকে দলের দিকে টেনে নিয়ে গিয়েছিল। তথাপি পেছনে ছোট্ট একটা কাহিনী আছে। রসায়ন বিভাগের অবিবাহিতা সুন্দরী শিক্ষিকাটি পুরুষ মানুষের সঙ্গে প্রেম খেলে বিরক্ত হয়ে গেলে অধিকতর উত্তেজনাপূর্ণ কোনো কিছুর মধ্যে নিজেকে ঢেলে দিতেন। এরকম ঘটনা একাধিকবার ঘটেছে। ভদ্রমহিলা বিশ্ববিদ্যালয়ের বর্তমানে যে উপাচার্য ভদ্রলোকটির আসীনে আছেন, তার পেয়ারের এক সুদর্শন শিক্ষকের প্রেমে আকণ্ঠ ডুবে গিয়েছিলেন। সকলে বলাবলি করতে শোনা যেত, এবার দিলরুবা খানমের একটা হিল্লে হয়ে যাবে। হঠাৎ করে বলা নেই কওয়া নেই, ভদ্রলোক শিল্প মন্ত্রণালয়ের সেক্রেটারি অল্প বয়সে এক কন্যাকে বিয়ে করে ফেললেন। এই ঘটনাটি দিলরুবা খানমকে একরকম ক্ষিপ্ত করে তুলেছিল। তিনি সপ্তাহখানেক ক্লাসে আসেননি। আঘাতের ধকলটা হজম করতে একটু সময় নিয়েছিল। পরে দিলরুবা খানম জেনেছিলেন ওই সেক্রেটারি ভদ্রলোকের সঙ্গে উপাচার্যের কী ধরনের আত্মীয়তা ছিল। তিনি বিয়েটা ঘটিয়ে দিয়েছিলেন। দিলরুবা খানমের সমস্ত ক্ষোভ রাগ ওই উপাচার্যকে উপলক্ষ করে ফুঁসে উঠতে থাকল। তিনি সর্বত্র বলে বেড়াতে লাগলেন, এই দুর্নীতিবাজ আবু সালেকে আসন থেকে টেনে ফেলে না দিলে এই বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়ে যাবে। উপাচার্য ছিলেন হলুদ দলের মনোনীত প্রার্থী। হলুদ দল ছাড়া বাদামি দলের শিক্ষকেরাও তাকে সমর্থন করতেন। দিলরুবা খানম কিছুদিনের মধ্যে একটা অসম্ভবকে সম্ভব করে তুললেন। হলুদ দলের সমর্থক বাঘার শিক্ষকদের ডোরাকাটা দলে নিয়ে এলেন। দিলরুবা খানমের মুখে ওই একই কথা, বর্তমান উপাচার্য অথর্ব ও শিক্ষিত দুর্নীতিবাজ, তাকে ঝেড়ে ফেলে দিতে না পারলে বিশ্ববিদ্যালয়ে ঘাস গজাবে না। অবশ্য বাঘা বাঘা শিক্ষকেরা একেবারে নিজের কারণে ডোরাকাটা দলে যোগ দিয়েছেন। বর্তমান উপাচার্য নিজের পেটুয়া লোক ছাড়া কারো প্রত্যাশা পূরণ করেনি। এই দলচোট শিক্ষকদের কেউ আশা করেছিলেন উপাচার্য সাহেব তাকে একটা 4 রুমের ফ্ল্যাট বরাদ্দ করবেন, কেউ আশা করেছিল বিদেশে যাবার সুযোগ করে দেবেন, কেউ প্রত্যাশা করতেন তার আদরের দুলালিটি বিশ্ববিদ্যালয়ের চাকরি পাবে। কিন্তু মোহাম্মদ আবু সালে একে একে সবাইকে নিরাশ করেছেন। তাই তারাও একে একে ক্ষমতার বলয় থেকে দূরে সরে যেতে বাধ্য হয়েছিলেন। দিলরুবা খানমের আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতিতে কোনো মহিলা শিক্ষককে এমন অগ্রণী ভূমিকা পালন করতে দেখা যায়নি। তরুণ শিক্ষকদের অনেকে মনে করতেন শিক্ষক বাহিনীতে একজন মহিলা অগ্রণী ভূমিকা পালন করায় শিক্ষক রাজনীতিতে একটা নতুন মাত্রা যোগ হল। দেশের প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী দলের নেত্রী মহিলা, সুতরাং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের রাজনীতিতেও একজন মহিলা যদি নেতৃত্ব দিতে ছুটে আসেন, এই চরাচর প্লাবী নারী জাগরণের যুগে এই ঘটনাটিকে অত্যন্ত সঙ্গত এবং স্বাভাবিক বলে ধরে নিতে হবে। সুন্দরী মহিলার স্বভাবের খুঁত দুর্বলতা যখন প্রকাশ পায়, তখন তার পুরুষ মানুষকে আকর্ষণ করার ক্ষমতা অনেকগুণ বেড়ে যায়। বেচারি আবু জুনায়েদ তার সুন্দরী এবং স্থলিত স্বভাবা সহকর্মী মহিলাটির আকর্ষণে মুগ্ধ হয়ে ডোরাকাটা দলের সমর্থকে পরিণত হয়েছিলেন। শুধু একজন নীরব সমর্থক, তার বেশি কিছু হওয়ার ক্ষমতা মিয়া মোহাম্মদ আবু জুনায়েদের ছিল না। এখন দেখা যাচ্ছে আবু জুনায়েদের ধর্মপত্নী রাতের বেলায় তার পাশে ঘুমিয়ে মনের মধ্যে যে সন্দেহটি নাড়াচাড়া করতেন, সেটি একেবারেই অমূলক নয়। আবু জুনায়েদ যদি দিলরুবার টানে আকৃষ্ট হয়ে ডোরাকাটা দলে যোগ না দিতেন, তার উপাচার্য হবার প্রশ্নই উঠত না। তাহলে এ কথা থেকে আরেকটা কথা বেরিয়ে আসে, আবু জুনায়েদের স্ত্রী নুরুন্নাহার বানু সকলের কাছে যে দাবি করে বেড়াচ্ছেন তার ভাগ্যে আবু জুনায়েদের ভাগ্য খুলেছে, সেটা সত্যি নয়।
এতে দিলরুবা খানমের হাত ছিল। আবু জুনায়েদের উপাচার্য হওয়ার ঘটনাটিকে যদি আল্লাহর কেরামত বলে মেনে নিই, আমরা বেহুদা কল্পনা করার কষ্ট থেকে রেহাই পেয়ে যাই। আল্লাহ নুরুন্নাহার বানুর কসম, আবু জুনায়েদকে উপাচার্য বানাবার জন্য দিলরুবা খানমের হাবুডুবু খাওয়া প্রেমকে নষ্ট করে দিয়ে তাকে শিক্ষক রাজনীতিতে টেনে নিয়েছিল। শুধু এটুকু বললে আল্লাহ লীলা খেলার সূক্ষ্ম কেরামতির কথা সঠিকভাবে বর্ণনা করা হয় না। আল্লাহ যে বিশ্বজগতের সমস্ত রহস্য নিয়ন্ত্রণ করছেন এবং তার ইঙ্গিতে যে সবকিছু ঘটে, সেটা প্রাঞ্জলভাবে উপলব্ধি করার জন্য আরও কিছু বিষয়ের ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। ডোরাকাটা দলে যেসব সিনিয়র শিক্ষক এসে যোগ দিয়েছিলেন, শুরুর দিকে সকলে বুলি ছিল। বিশ্ববিদ্যালয়কে বাঁচাতে হবে, প্রশাসনকে দুর্নীতিমুক্ত করতে হবে এবং সর্বক্ষেত্রে সুশিক্ষার সুবিচার প্রতিষ্ঠা করতে হবে। আর জুনিয়র শিক্ষকদের যাতে তাড়াতাড়ি প্রমোশন হয় এবং তারা তাড়াতাড়ি বিদেশে যেতে পারেন, সেই ব্যবস্থাটিও নিশ্চিত করতে হবে। এগুলো হলো নির্বাচনী দাবি, কিন্তু প্রার্থী মনোনয়নের বেলায় একটা মস্ত ঘাপলা দেখা দিল। এবারে নির্বাচনে ডোরাকাটা দলের জয়লাভ করার সম্ভাবনা সমূহ। এই দলের ভেতর থেকে 3 জন যোগ্য ব্যক্তিকে প্রার্থী হিসেবে বেছে নিয়ে 3 জনের একটা প্যানেলকে মনোনয়ন দিতে হবে। এই 3 জনের প্যানেল ঠিক করার সময় শুরু হলো আসন গন্ডগোল। সাম্প্রতিককালে প্রায় 12 জন জুনু প্রফেসর ডোরাকাটা দলের সমর্থক। তাদের প্রত্যেকেই মনোনয়ন পেতে ভীষণ রকম আগ্রহী। সকলেই মনে করেন তার মতো যোগ্য প্রার্থী পূর্বে কখনো বিশ্ববিদ্যালয়ের সিনেট নির্বাচনে অংশগ্রহণ করেননি। প্রায় সকলেই মনে করেন 20-25 বছর ধরে শিক্ষকতার মহান ব্রতে নিযুক্ত আছেন। অপশন নেওয়ার পূর্বে উপাচার্যের চেয়ারটিতে একটা পাছা ঠেকাতে পারলে নিঃস্বার্থ জ্ঞান সেবার একটা স্বীকৃতি অন্তত মেলে। এই জ্ঞান বৃদ্ধ মহান শিক্ষকদের মধ্যে এই নিয়ে এত ঝগড়াঝাটি হতে থাকলো যে সকলে আশঙ্কা পোষণ করতে লাগলেন ডোরাকাটা দলটি না আবার 3 টুকরো হয়ে যায়। আগের জমানা হলে তলোয়ার দিয়ে প্রতিদ্বন্দ্বীদের মাথা কেটে নিজেদের প্রার্থী হিসেবে ঘোষণা করতেন, কিন্তু মুশকিলের ব্যাপার হলো নিজে নিজে ঘোষণা করে প্যানেলভুক্ত হওয়া প্রার্থী হওয়া সম্ভব নয়। তার জন্য দলের স্বীকৃতি অর্জন করতে হয়। দলের কর্তা ব্যক্তিদের মাথায় আকাশ ভেঙে পড়ল। তারা কিছুতেই সিনিয়র শিক্ষকদের একটা আপোষ মীমাংসায় টেনে আনতে পারলেন না। দিনে রাতে মিটিং করেও কোনো গ্রহণযোগ্য ফর্মুলা বের করা সম্ভব হলো না। বুড়ো প্রফেসররা নিজ নিজ অবস্থানে এমন দৃঢ়ভাবে আঁকড়ে রইলেন যে বিরক্ত জুনিয়র শিক্ষকেরা তাদের কাছে যাওয়া প্রায় ছেড়ে দিয়ে বারবার ঘরে ফিরে যাওয়ার কথা চিন্তা করতে লাগলেন। সকলে আবার বলাবলি করতে থাকলেন আবু সালেহ আরও 1 টার্মের জন্য উপাচার্য থেকে যাবেন। ডোরাকাটা দলটাকে বুড়ো প্রফেসররা পাংচার করে দিয়েছেন, সুতরাং আবু সালেহের দল এবারও বিনা বাধায় নির্বাচিত হতে যাচ্ছে। ডোরাকাটা দল 15 দিনব্যাপী ঝগড়াঝাটির কারণে ভেঙে 4 টুকরো হয়ে গিয়েছিল প্রায়, কিন্তু দিলরুবা খানম এবারেও তার ম্যাজিকটাও অব্যর্থভাবে প্রয়োগ করলেন। তিনি রিকশা করে তরুণ শিক্ষকদের বাড়ি বাড়ি গিয়ে তাদের বুঝিয়ে সুঝিয়ে এনে জড়ো করলেন। দলীয় ঐক্যটানকে ভেতর থেকে মজবুত করে তুললেন। তারপর তরুণ শিক্ষকদের দিয়ে ঘোষণা করালেন যে সমস্ত সমর্থকদের দলীয় সিদ্ধান্ত মেনে নিতে হবে। যিনি স্বেচ্ছায় মেনে নেবেন না তাকে দল থেকে বের করে দেওয়া হবে। এই ঘোষণাটা ভয়ানকভাবে কাজে দিল। জ্ঞান বৃদ্ধ প্রফেসরদের আস্ফালন আপনা আপনি থেকেই থেমে গেল। এত পানি ঘোলা করার পরে আবু সালেহের দলে গিয়ে যে জুটবেন সে পথও খোলা নেই। অগত্যা দলীয় সিদ্ধান্তের জন্য চুপ করে অপেক্ষা করা ছাড়া গত্যন্তর রইল না। ডোরাকাটা দলের সমর্থকেরা বৈঠকের পর বৈঠক করে প্যানেলের জন্য 2 জন মানুষকে বেছে নিলেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজে তাদের মোটামুটি সুনাম আছে। তারা প্রতিপক্ষকে খুন করে নিজেরা মনোনীত হওয়ার উগ্র আকাঙ্ক্ষা বিশেষ ব্যক্ত করেননি। 2টি নাম তো পাওয়া গেল, কিন্তু তৃতীয় নামটির বেলায় তারা মস্ত ফাঁপড়ে পড়ে গেলেন। সমস্ত ডোরাকাটা দলে আর একটিও মানুষ নেই যাকে মনোনয়ন দিলে দলে বিতর্ক সৃষ্টি হবে না। মিয়া মোহাম্মদ আবু জুনায়েদকে মনোনয়ন দিলে কোনো বিতর্ক হতো না, এটা সকলেই জানতেন, কিন্তু তার কথা একটিবারও কারো মনে আসেনি। তিনি প্রফেসর বটে, বিদেশের নামকরা একটা বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট ডিগ্রিও আছে। ছাত্র কিংবা সহকর্মী কাউকে নিয়ে লটরফটর করার অপবাদেও কেউ তাকে দিতে পারবেন না। পরীক্ষার খাতা দেখার বেলায় তিনি মোটামুটি নিরপেক্ষতা মেনে চলেন। ডোরাকাটা দলের সমর্থক হওয়া সত্ত্বেও তার নাম কারো মনে আসেনি, কারণ তার মতো গোবেচারা মানুষের নাম উপাচার্যের জন্য বিবেচিত হতে পারে এটা কেউ স্বপ্নেও চিন্তা করতে পারেননি। এদিকে সময় বয়ে যাচ্ছিল। আজকের রাতটাই সময়। আগামীকাল সকাল 10টার মধ্যে 3 জন প্রার্থীর প্যানেল ঘোষণা দিতে হবে, তারপর নির্বাচন হবে। তৃতীয় নামটির জন্য দলের মধ্যে আবার উৎকণ্ঠা ঘনীভূত হয়ে উঠল। একজন প্রবীণ শিক্ষক তো মন্তব্যই করে বসলেন, চলুন ফেরা যাক,
এবারেও আবু সালেহের কাছে আমরা হেরে গেলাম। ডোরাকাটা দলের ভাগ্য চিকন সুতায় ঝুলছিল। এই শেষ মুহূর্তটিতে দিলরুবা খানম আবার ত্রাণকর্তীর বেশে এসে দেখা দিলেন। প্রবীণ শিক্ষক ডক্টর সারোয়ারের মুখ থেকে কথা টেনে নিয়ে বললেন, আমরা আবু সালের কাছে হার মানব কেন? আর ফিরবই বা কেন? দিন এক টুকরো কাগজ, আমি তৃতীয় প্রার্থীর নাম লিখে দিচ্ছি। তারপর নিজে ভ্যানিটি ব্যাগের চেন খুলে ডায়েরি বের করে একটা বাতিল খাতা ছিঁড়ে একটানে মিয়া মোহাম্মদ আবু জুনায়েদের নামটা লিখে দিয়েছেন। পরে ওর মুখ চাওয়াচাওয়ি করতে লাগলেন। দু একজন হাসি চাপতে পারলেন না। ডক্টর সারোয়ার মহাবিরক্ত হয়ে বলে বসলেন, এটা কি করলেন? দিলরুবা খানম চিবিয়ে চিবিয়ে বললেন, এইটা হলো কি আপনার 3 নাম্বার নাম। আমাদের 3টে নামের একটা প্যানেল দেওয়ার কথা, সেই 3টে নাম পুরো হলো। আর কোনো কথা নয়, এখন যে যার ঘরে চলে যেতে পারেন। সকলে এত ক্লান্ত বিরক্ত হয়ে পড়েছিল যে আর কথা বাড়ানো উচিত মনে করলেন না। ডোরাকাটা দল নির্বাচনে জয়লাভ করেছিল। অবশ্য আবু জুনায়েদ কম ভোট পেয়েছিলেন। চ্যান্সেলর আবু জুনায়েদকে উপাচার্য হিসেবে অনুমোদন দিয়েছেন। সেই খবরটা ভিত্তি করেই কাহিনীটি তৈরি করা হয়েছে। সুতরাং এ নিয়ে বাক্য ব্যয়ের প্রয়োজন নেই। নুরুন্নাহার বানুর ভাগ্য, নাকি দিলরুবা খানমের হস্তক্ষেপ, নাকি চ্যান্সেলরের অনুমোদন, অথবা এসব কিছুর মধ্য দিয়ে সৃষ্টিকর্তার ইচ্ছের গুরু বিজয় সূচিত হয়েছে বলে অত সহজ নয়। তবে খুব গোপন একটা তথ্য আমাদের হাতে এসেছে। গোয়েন্দা বিভাগের রিপোর্টে জানানো হয়েছিল, আবু জুনায়েদ সরকারের বিরুদ্ধে কিছু করা তো দূরে থাকুক, জীবনে সভা সমিতির ধার দিয়েও যায়নি। ব্রিটিশ স্থাপত্যের সুন্দর নিদর্শন উপাচার্য ভবনটিতে নুরুন্নাহার বানু কলেজগামী কন্যা এবং ছোকরা চাকরটি নিয়ে উঠে আসার পর মিয়া মোহাম্মদ আবু জুনায়েদ পূর্বে চিন্তাও করেননি এমন কতিপয় অসুবিধার সম্মুখীন হতে থাকলেন। উপাচার্য ভবনে পা দিয়ে নুরুন্নাহার বানু এমন সব মন্তব্য করতে থাকলেন, সেগুলো আবু জুনায়েদের মতো গোবেচারের স্বামীর পক্ষেও পরিপাক করা একটু কঠিন হয়ে দাঁড়ালো। মিয়া মোহাম্মদ আবু জুনায়েদ মনে প্রাণে নিজেকে বদলে ফেলার চেষ্টা করলেন। নিজের উপর আস্থার অভাব ছিল, সেটুকু কাপড় চোপড় দিয়ে চাপা দেওয়ার জন্য চেষ্টা ত্রুটি করছেন না। উপাচার্য হিসেবে প্রথম মাসের মাইনেটি পাওয়ার পূর্বেই দুজোড়া স্যুট তিনি শহরের সেরা টেইলারিং হাউস থেকে আর্জেন্ট অর্ডার দিয়ে বানিয়ে নিয়েছেন। 1 ডজন নানান রঙের টাই সংগ্রহ করেছেন। আবু জুনায়েদ মাঝে মধ্যে ধূমপান করতেন। তিনি শুনেছেন, বিশ্ববিদ্যালয়ের ইংরেজ উপাচার্য লরেন্স সাহেব সবসময় পাইপ টানতেন। পাইপ মুখে থাকলে লরেন্স সাহেবের মুখমণ্ডল ভেদ করে আশ্চর্য একটি ব্যক্তিত্বের প্রভা বিকরিত হতো। তিনি সামনের দেয়ালের উপাচার্যের প্রতিকৃতিসমূহের মধ্য থেকে পাইপ মুখে দণ্ডায়মান লরেন্স সাহেবের সঙ্গে মনে মনে নিজের তুলনা করেছিলেন। টানতে পারবেন কিনা বলতে পারবেন না, তথাপি তিনি 3টা পাইপ এবং টোবাকো তিনি কিনে ফেলেছেন। ঘোড়ার রেস খেলার জকিদের পোশাক থাকে, ফুটবল ক্রিকেট খেলোয়াড়দেরও নিজেদের পোশাক পরে। এমনকি মসজিদের ইমামেরও একটা বিশেষ পোশাক আছে, যা পড়লে চেনা যায় তিনি একজন ইমাম সাহেব। কোর্টের উকিল জজদের তো কথাই নেই। সুতরাং উপাচার্যের নিজের একটা পোশাক থাকবে না কেন? বিশ্ববিদ্যালয়ের বিধিমালায় না থাকুক, তিনি নিজেকে বিশেষ পোশাকে মডেল উপাচার্য হিসেবে হাজির করবেন। আবু জুনায়েদের মধ্যে যে দ্রুত পরিবর্তন ঘটে চলছিল, এই প্রক্রিয়াটিতে নুরুন্নাহার বানু একটা মূর্তিমান বাধা হয়ে দেখা দিলেন। আবু জুনায়েদ দুরকম সংকটের মধ্যে পড়ে গেলেন। দিলরুবা খানম যদি হস্তক্ষেপ না করতেন, চেষ্টা চরিত্র করে হয়তো মাতৃগর্ভে প্রবেশ করতে পারতেন, কিন্তু উপাচার্য হওয়া তার পক্ষে সম্ভব হতো না। দিলরুবা খানম এই ম্যানদামারা মানুষটির সাজ পোশাকের বহর দেখে সকলের কাছে তাকে দর্জির দোকানের ডামি বলে বেড়াতে আরম্ভ করেছেন। এই মহিলা যিনি বলতে গেলে একেবারে অবজ্ঞ অবস্থা থেকে তাকে উপাচার্যের চেয়ারটিতে হাতে ধরে বসিয়ে দিয়েছেন, তার মতামতের নিশ্চয় মূল্য আছে। এদিকে নুরুন্নাহার বানু ভিন্ন রকম উৎপাত শুরু করে দিয়েছেন। উপাচার্য ভবনে পা দেয়া মাত্রই এমন সব কাজ করতে লাগলেন এবং এমন সব মন্তব্য ছুটতে থাকলেন, পদে পদে আবু জুনায়েদকে নাকাল হতে হয়েছিল। সকালবেলা উপাচার্য ভবনে প্রবেশ করেছেন। সে বিকেলে ড্রয়িং রুমে কয়েকজন জুনিয়র শিক্ষককে নিয়ে চা খেতে বসেছেন। এই সময়টিতে একজন জুনিয়র শিক্ষককে ডেকে মন্তব্য করে বসলেন, আচ্ছা, এই বাড়ির ছাদটা অত উঁচু করা কি ঠিক হয়েছে? আর দেয়ালগুলো এত পুরু কেন? অনর্থক অনেক টাকার বাজে খরচ করা হয়েছে। অনায়াসে 2 তলা বানানো যেত। দেখুন না, দেয়ালগুলো কিরকম পুরু। একটু কম পুরু করে বানালে 3টা বাড়ি তো বানানো যেত। একজন মাঝবয়সী শিক্ষক নুরুন্নাহার বানুকে বুঝিয়ে দিতে চেষ্টা করলেন, বেগম সাহেবা, এটা এক ধরনের বাড়ির নির্মাণ পদ্ধতি। এটাকে গথিক বলা হয়। এই ধরনের বাড়িগুলো এরকমই হয়ে থাকে।
নুরুন্নাহার বানু মনে করলেন শিক্ষকটি সকলের সামনে তাকে হেয় করার জন্য গধিক ধাঁচের কথা বলেছেন। তিনি মনে করলেন এটা এক ধরনের অপমান। তিনি জবাব দিলেন, আপনি কি মনে করেন আমি দালাল কোটার কিছুই বুঝিনি? আমার আব্বা সারা জীবন ঠিকাদারি করেছেন। এখন আমার ভাই সিএনবি হাউজিং কর্পোরেশনের এবং রোডস অ্যান্ড হাইওয়ের ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর। আমাকে আপনি বাড়ি চেনাতে হবে না। জবাব শুনে সকলে চুপ করে যেতে হলো। তারপরে কথার গতি কোন দিকে যেত বলা যায় না। 4 জন ডিন গৃহপ্রবেশ উপলক্ষে তাকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানাতে এলেন। ওনারা সকলে ডোরাকাটা দলের সমর্থক। আগে যদি তাদের জানা থাকতো আবু জুনায়েদ মিয়া তাদের কাঁধের উপর পা রেখে উপাচার্য হয়ে বসবেন এবং তাদের ফুলের তোড়া দিয়ে তাকে অভিনন্দন জানাতে হবে, তাহলে কাঁচা বাজার থেকে ফেরার পথে তাকে খুন করে লাশ গুম করে ফেলতে ইতস্তত করতেন না। যা হোক, প্রবীণ শিক্ষকদের আগমনে পরিবেশ আবারও হালকা হয়ে এলো। সন্ধেবেলা বেয়ারারা সবগুলো কক্ষের আলো জ্বালিয়ে দিয়েছে। পয়লা নুরুন্নাহার বানু ভাবলেন, অত আলোর কি দরকার? বেহুদা মোটা বিল আসবে। নিজ হাতে নিভিয়ে দিতে গিয়ে থেমে গেলেন। জ্বলুক বাতি জ্বলুক, তাদের তো আর বিল দিতে হবে না। বাতি জ্বালাবার পর তার চোখে একটা নতুন জিনিস ধরা পড়ল। উপাচার্য ভবনের রুমগুলো সত্যিই প্রকাণ্ড। আবু জুনায়েদের ঘাড়ি ঠেলা দিয়ে বললেন, দেখেছ কত বড় এক একটা রুম? টুটুলকে নিয়ে এসো, সারাদিন ঘরের মধ্যে ফুটবল খেলবে। টুটুল তাদের নাতি। কথাটা নুরুন্নাহারের মনে ভীষণ ধরে গেল। স্বামী স্ত্রী দুজনে ঠিক করল রেবাকে তার বর এবং টুটুল সহ এসে কিছুদিন থেকে যাওয়ার জন্য খবর দেওয়া হবে। প্রস্তাবটি শুনে নুরুন্নাহার বানু উৎফুল্ল হয়ে উঠলেন। এতদিনে তার প্রাণপ্রিয় নাতনিটি হেসে খেলে বেড়াবার একটা ব্যবস্থা করা হলো। তারপর আবু জুনায়েদ এবং নুরুন্নাহার বানু বেডরুমে গিয়ে ঢুকলেন। মেহগনি কাঠের কারুকার্য করা খাট দেখে নুরুন্নাহার বানু খুশিতে একেবারে ফেটে পড়ার অবস্থা। দেখেছ কত বড় খাট, আর কি সুন্দর। তারপর গলার একটা অকৃত্রিম বিষণ্ণতা সৃষ্টি করে বললেন, কিন্তু মুশকিলের কথা কি হলো জানো? এই এত বড় খাটে ঘুমালে আমি অন্ধকারে তোমাকে খুঁজে বের করতে পারবো না। নুরুন্নাহার বানুর জবাব দিতে গিয়ে আবু জুনায়েদ একটা বেফাঁস কথা বলে ফেললেন, খুঁজে পেয়ে লাভ কি? তোমার কি আছে? কথাটা মুখ থেকে কেমন করে বেরিয়ে এলো জুনায়েদ টেরও পায়নি। নুরুন্নাহার বানু সাপিনের মতো উদ্যত ফনা তুলে চিৎকার করে জিজ্ঞেস করলেন, কি বললে তুমি? আবু জুনায়েদ বুঝতে পারলেন ভারী অন্যায় করেছেন। এখন বুঝিয়ে ঠান্ডা করতে গেলে হিতে বিপরীত হবে। তিনি তাড়াতাড়ি বেডরুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে চলে এলেন এবং বেয়ারাকে বললেন, ড্রাইভারকে গাড়ি বের করতে বলো। ড্রাইভার গাড়ি বের করলে আপাতত তিনি পালিয়ে বাঁচলেন। নুরুন্নাহার বানু কিছুক্ষণ স্থানুর মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলেন। এই প্রথম অনুভব করলেন আবু জুনায়েদের জিহ্বায় অতি অল্প সময়ে শান পড়তে আরম্ভ করেছে। একটা দীর্ঘশ্বাস ফেলে আয়নার দিকে তাকালেন। নিজের ছবি দেখে ঘুষি মেরে আয়নাটা ভেঙে ফেলার ইচ্ছে হচ্ছিল। এই সময় ড্রয়িং রুমের টেলিফোনটা বেজে যাচ্ছিল। তাড়াতাড়ি নুরুন্নাহার বানু টেলিফোনটা ধরে জিজ্ঞেস করলেন, হ্যালো, কে কথা বলছেন? ওপার থেকে নারী কণ্ঠের আওয়াজ ভেসে এলো, ভিসি স্যার কে আছেন? না, নেই। খুব ভারী এবং গম্ভীর কণ্ঠে জবাব দিলেন নুরুন্নাহার বানু। কবে পাওয়া যাবে? কেন, আপনার কি দরকার? আমি তার ডিপার্টমেন্টের একজন কলিগ, একটু কথা ছিল। ওপার থেকে জবাব এলো, তা কি নাম আপনার? আমার নাম দিলরুবা খানম। নামটা শোনা মাত্র নুরুন্নাহার বানু টেলিফোনে চিৎকার করে উঠলেন, আমার স্বামীর সঙ্গে আপনি রাতের বেলা কি কথা বলতে চান? শুনুন দিলরুবা খানম, আপনাকে আমি চিনি। ঘাড় মটকানোর মতো অনেক যুবক পুরুষ এই বিশ্ববিদ্যালয়ে ঘুরে বেড়াচ্ছে। তাদের কারো একজনের ঘাড়ে বসুন। আমার সংসারটি এমন সর্বনাশ করবেন না। আর কথা নয়, টেলিফোন রাখলাম। উপাচার্য ভবনের প্রথম রাতটি আবু জুনায়েদের জন্য ছিল অগ্নি পরীক্ষার রাত। রাত 10টার দিকে বাইরে থেকে ফিরে এসে দেখেন ঢাকা দেয়া ভাত তরকারি পড়ে আছে। নুরুন্নাহার বানু ছুঁয়েও দেখেনি। আবু জুনায়েদের বুকটা কেঁপে উঠল। সরাসরি বেডরুমে প্রবেশ করতে সাহস হল না। তিনি বাঁ দিকে মাগ ঘুরে মেয়ের ঘরে গেলেন। জিজ্ঞেস করলেন, তুমি খেয়েছ দিলু? হ্যাঁ বাবা, মেয়ে জবাব দিল। তোমার মা খায়নি কেন বলতে পারো? অসুখ বিসুখ করেনি তো? আব্বা, মেজাজ খারাপ করাটাই মার স্বভাব। কি হয়েছে আমি বলতে পারবো না তো? এসব তোমাদের ব্যাপার, তোমরা দেখবে। আমাকে টানতে চেষ্টা করছো কেন? আমার ভীষণ ঘুম পাচ্ছে, আমি এখন ঘুমোবো। অগত্যা আবু জুনায়েদকে বেডরুমে প্রবেশ করতে হলো। দেখেন নুরুন্নাহার বানু মেহগনি কাঠের অপূর্ব কারুকার্যময় খাটে বাঁকা হয়ে শুয়ে আছেন।
তিনি কপালে হাত দিলেন। জর্জরি কিছু নয়, অসুখটা অন্য জায়গায়। তিনি আস্তে আস্তে নুরুন নাহার বানুর শরীরে হাত বুলিয়ে ডাকতে লাগলেন, এই উঠো, খাবার পড়ে আছে, অনেক রাত এখন, সারাদিন তো কম ধকল যায়নি। নুরুন নাহার বানু কোনো রকম সারা শব্দ করলেন না, যেমন ছিলেন তেমনি শুয়ে রইলেন। আবু জুনায়েদ আর একটু জোরে ঠেলা দিয়ে তাকে জাগিয়ে তোলার জন্য ডাকাডাকি করতে থাকলেন। নুরুন নাহার বানু এবার হাওমাও করে কেঁদে বিছানার উপর উঠে বসলেন। তারপর চিৎকার করে বলতে লাগলেন, আমার আব্বা তোমাকে পড়ার খরচ না জোগালে তুমি আজ কোথায় থাকতে? আব্বা নিজের কারি কারি টাকা খরচ করে ওরকম একজন ছোট লোকের সাথে তোমার আদরের মেয়েকে তুলে দেওয়ার বদলে তাকে খুন করলে না কেন? তোমার কাছে হাত পাতা মেনি বিড়ালটির সাহস কতদূর বেড়েছে আর ঘাড় কতটা মোটা হয়েছে তুমি নিজের চোখে দেখে যাও। আচ্ছা, আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, রাতের বেলা গাড়ি করে তার মেয়ে মানুষদের নিয়ে ঘুরে বেড়ায়। আব্বা, তোমার ছোট মেয়ের কপালে আল্লাহ কি দুঃখ লিখে রেখেছে দেখে যাও। আবু জুনায়েদ তার মুখে হাত চাপা দিয়ে বললেন, একটু ঠান্ডা হও, এসব আবল তাবল কি বলছো? নুরুন নাহার বানু হাতটা মুখ থেকে সরিয়ে দিয়ে আরো জোরে চিৎকার করে বললেন, আমি ঠান্ডা হলে তোমার আনন্দ হয় তাই না? আমি হাটে হাড়ি ভেঙে দেব, আমার আম্মাকে ভাইকে ডাকবো, তোমার মেয়ের জামাই সবাইকে খবর দিয়ে এনে সকলের সামনে প্রমাণ করব রাতের বেলা তুমি ওই কসবি দিলরুবার সঙ্গে কোথায় কোথায় মজা করতে যাও। ঘরে মেয়ে আছে, মাকে সেই কথাটাও মাথায় আসেনি, টেলিফোন করে বলবে স্যারকে চাই। আবু জুনায়েদ নুরুন নাহার বানুর মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, দেখো, এসব কথা তুমি মন থেকে বানিয়ে বানিয়ে বলছো। আমি গাড়ি করে তোমার ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম, তুমি টেলিফোন করে দেখো। ধার্মিক সাজার চেষ্টা করো না, তোমাকে আমি হাড়ে হাড়ে চিনেছি। কতদিন থেকে কসবির সঙ্গে তোমার লীলা খেলা চলছে? কার কথা বলছো? আমি কোনো মহিলাকে চিনি না, কারোর সঙ্গে আমার কোনো রকমের সম্পর্ক নেই। এবার নুরুন নাহার বানু আবু জুনায়েদের চোখে চোখ রেখে বলল, তুমি বলতে চাও তোমার সঙ্গে দিলরুবা খানমের গোপন পীড়িত নেই? ছি, কি বলছো তুমি? চুপ করো, দারুণ বেয়ারা শুনলে কি বলবে? নুরুন নাহার বানুর কণ্ঠস্বর আরো বাড়িয়ে বললেন, আমি সকলকে ডেকে শোনাবো ওই মাগি দিলরুবা টেলিফোনে আকুপাকু করে বলে কেন স্যারকে চাই, এ রাতে স্যারকে কেন চাই? নুরুন নাহার মুখের একটা ভঙ্গি করলেন। আবু জুনায়েদ এবার উপলব্ধি করতে পারলেন তার দুর্ভোগের এই সবে শুরু। নুরুন নাহার বানু কাটা কলা গাছের মতো ধপ করে বিছানায় পড়ে হাপুস হুপুস করে কাঁদতে লাগলেন। তাদের চিৎকার সহ্য করতে না পেরে পাশের ঘর থেকে মেয়েটি বেরিয়ে এসে বলল, আব্বা আম্মা, আজ রাতে তোমরা এসব কি শুরু করে দিয়েছ? সব কথা সব লোক শুনছে, কাল থেকে পাড়ায় মুখ দেখাবার উপায় থাকবে না। সে বাতি নিভিয়ে নিজের ঘরে চলে গেল। পরের দিন ভোর হওয়ার অনেক আগেই নুরুন নাহার বানুর ঘুম ভেঙে গেল। আসলে সারা রাত তিনি দু চোখ এক করতে পারেননি, তার বুকের ভেতরটা জ্বলেছে। এবার থেকে তার পরাজয়ের পালা শুরু হলো। তার স্বামীর পদোন্নতি হওয়ার সংবাদ শোনার পর থেকে সকলের কাছে বলে বেরিয়েছিলেন তার ভাগ্যেই আবু জুনায়েদের জীবনের মোড় ঘুরে গেছে। সে কথা মনে হয় এখন নিজেকে ধিক্কার দিতে ইচ্ছে করল। মোল্লা আজান দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি বিছানা থেকে উঠে পড়লেন। আবু জুনায়েদ বাম কাত হয়ে শুয়ে আছেন, তার নাক ডাকছে। নুরুন নাহার বানু মনে করতে থাকলেন এই মানুষটাই তার সারা জীবনের সমস্ত দুর্ভাগ্যের কারণ। মশারির বাইরে এসে স্পঞ্জে পা ঢুকিয়ে দাঁড়াতে গিয়ে অনুভব করলেন তিনি ভীষণ ক্ষুধার্ত। তক্ষুনি তার মনে পড়ে গেল গত রাতে তিনি মুখে কিছু তুলেননি। ডাইনিং রুমে এসে দেখেন গত রাতের ঢাকা দেয়া খাবার তেমনি পড়ে আছে। তিনি বাথরুমে গিয়ে মুখ হাতে পানি দিয়ে খেতে বসে গেলেন। ক্ষুধাটা পেটের ভেতর হুঙ্কার তুলছিল, তাই বাসি ভাতে আটকালো না। ঢকঢক পানি খেয়ে নিয়ে কিচেনে ঢুকে এক কাপ চা করে আস্তে আস্তে খেতে লাগলেন। চা খাওয়া হয়ে গেলে তিনি হুড়কো খুলে বাইরে চলে এলেন। অল্প অল্প শীত করছিল, তাই একটা হালকা চাদর পরে নিয়েছিলেন। প্রথম সূর্যের আলো গাছপালার উপর এসে পড়েছে। ঘাসের ডগায় শিশির বিন্দুগুলো টলটল করছে। অনেকদিন এমন নরম তুলতুলে ভোর দেখেননি। তিনি বিশাল প্রাসাদোপম বাড়ির চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলেন। হঠাৎ তার মনে একটা অনুভূতি জন্ম নিল, সঙ্গে আবু জুনায়েদ থাকলে বেশ হতো। তক্ষুনি গত রাতে সেসব ঘটনা ঘটেছে একটা একটা করে সবগুলো মনে পড়ে গেল। তিনি নিজের মনে বিড়বিড় করে উচ্চারণ করতে লাগলেন, ছোট লোক, ছোট লোক। এই ছোট লোকটাই তাকে আষ্টে পিষ্টে বেঁধে ফেলেছে। গত রাতে আবু জুনায়েদকে যে সকল হুমকি দিয়েছিল সেগুলো মনে এলো। তিনি তার আম্মা, ভাই এবং নিজের মেয়েকে ডেকে এনে যেসব কথা ফাঁস করবেন বলে ভয় দেখিয়েছিলেন সেগুলো নিয়ে মনের ভেতর খানিকক্ষণ নাড়াচাড়া করলেন। তার মনে হলো
যেসব করবেন বলে রাগের মাথায় ঘোষণা দিয়েছিলেন, এই প্রভাতের আলোয় মনে হলো তার কোনোটাই করাই তার পক্ষে সম্ভব নয়। তার মুখটা তেতো হয়ে গিয়েছিল। ছোট লোক। তার আপন ঠোঁটে আপনি মন্ত্রের মতো উচ্চারিত হতে থাকল। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন আহমেদ সফার গল্প গাভী বৃত্তান্তের প্রথম পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো মনে করে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবাইকে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সে প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি।